হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাব। শুনতে খারাপ লাগলেও থাম্বনেলে যেটা দেখছো সেটাই বাস্তব। আজকে খবর পেলাম, কালকে আমাকে একজন ভাই প্রশ্ন করেছিল যখন আমি মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচের ওয়াচ অ্যালার্ম করছিলাম, তখন আমাকে একজন ভাই প্রশ্ন করেছিল যে সে এরকম একটা খবর দেখেছে, আমাদেরই এক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এরকম একটা ভিডিও বানিয়েছে যে ড্রেসিং রুমের কিছু ব্যাপার, যে কি ড্রেসিং রুমের ঠিক পরিবেশ ঠিক নেই। তো ড্রেসিং রুমের যে পরিবেশ ঠিক নেই সেটা বোঝার জন্য অসুবিধা কারোর হয় না, পরপর 5টা ম্যাচ নালে হারতে হয় না। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে শুনতে খারাপ লাগলেও বলতে খারাপ লাগলেও বাস্তব হচ্ছে এটাই যে সত্যিই ইস্ট বেঙ্গলের ড্রেসিং রুমের পরিবেশ ঠিক নেই। এবং যে খবর সূত্র মারফত আমি পেলাম, ড্রেসিং রুমের অন্দরের খবর, এবং থাম্বনেলে যেটা লিখে দিয়েছি যে ইউটিলিটি ফুটবলার তৈরির চেষ্টায় কার্লোস কোয়াদ্রা। কার্লোস চাইছে ইউটিলিটি ফুটবলার বানাতে, মানে ইউটিলিটি ফুটবলার বলতে তোমরা বুঝতেই পারছো, আমরা লাস্ট যে দুজন ইউটিলিটি ফুটবলারকে দেখেছি তারা একজন হলেন রহিম নবী এবং দ্বিতীয় হচ্ছে হরমনজোত সিং খাবড়া। এই মুহূর্তেই দুজন বাদে আর বাকি কারো নাম আমার মনে পড়ছে না। তো যে কোনো পজিশনে এরা খেলতে পারে, কিন্তু কার্লোস এইরকমই কিছু তৈরি করতে চাইছেন ইস্ট বেঙ্গলের প্লেয়ার, যাতে টিমের ভারসাম্য সবসময় ঠিক থাকে, কোনো প্লেয়ারের অনুপস্থিতিতে কোনো মানে টিম যাতে সাফার না করে। ওনার চিন্তা ভাবনা ভালো, আমি বলবো না ওনার চিন্তা ভাবনা খারাপ, কিন্তু প্লেয়াররা এটা মানতে পারছে না। এবং এটা শুরু হচ্ছে গিয়ে এএফসি ম্যাচে আলটি ইয়াসিরের যে ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের, সেই ম্যাচ থেকে, যেখানে উনি মহেশকে লেফট ব্যাকে খেলানো শুরু করেন এবং ডেভিডকে রাইট উইংয়ে। এবং তারপরে প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখেছি যে বহু জায়গায় প্লেয়ারকে তার চেনা পজিশন, চেনা ছন্দে খেলতে দেওয়া হচ্ছে না। উনি প্লেয়ারের পজিশন চেঞ্জ করিয়ে প্লেয়ারকে খেলাতে চাইছেন, এবং এই কারণের জন্যই প্লেয়াররা সেটা মেনে নিতে পারছে না এবং তাদের পারফরমেন্সে তার প্রভাব পড়ছে, যার জন্য ইস্ট বেঙ্গলের পরপর 5টা ম্যাচ হার। তো এটাই হলো গিয়ে আপাতত ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমের বাস্তব চিত্র, যেখানে প্লেয়ারদের সঙ্গে কোচের মনোমালিন্য একদম চূড়ান্ত পর্যায়ে। যে কোচ যেভাবে ভাবছে প্লেয়াররা সেভাবে ভাবতে চাইছে না। প্লেয়াররা চাইছে নিজেদের সেফ পজিশনে খেলতে, এবং প্লেয়াররা চাইছে নিজেদের ভালো খেলাটা খেলতে, যেখানে খেলে তারা অভ্যস্ত, কিন্তু কোচ সেটা চাইছেন না। এবং এটা যদি হয় সংঘাত লাগাটা স্বাভাবিক, এবং সংঘাত লেগেছে। মাদি তালাল লাস্টের দিনকে আপনারা দেখেছেন, ম্যাচের পর কোচের সঙ্গে হাত মেলায়নি। তার কারণ এটাই যে মাদি যে ওপেন স্পেসে ফুটবল খেলতে চাইছে, মাদিকে কোচ সেটা দিচ্ছে না। কখনো মাদিকে আপফ্রন্টে স্ট্রাইকারে তুলে দিচ্ছে, কখনো মাদিকে লেফট উইংয়ে পাঠিয়ে দিচ্ছে, বাট মাদি যেই জায়গায় খেলতে চাইছে তাকে খেলতে দেওয়া হচ্ছে না। এরকমই বহু প্লেয়ারকে খেলতে দেওয়া হচ্ছে না। এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে অনেকেই চাইছেন যে কোচিং টিমের মধ্যেও একটা দ্বিমত তৈরি হচ্ছে, যেখানে কোচিং স্টাফেদের মধ্যে, মানে বিশেষ করে যদি বিনো জর্জের কথা বলা হয়, সেখানে এটা বোঝা যাচ্ছে যে বিনো জর্জ চাইছে যে এই ইউথ টিমের যে ফুটবলাররা তারা যাতে টিমে চান্স পায়। কিন্তু কার্লোসের কিছু মানে পছন্দের ফুটবলার রয়েছে, যেমন নন্দা, ঠিক আছে, একদম স্পেসিফিক ভাবেই বলছি যে এদেরকে বাদ দিয়ে কার্লোস প্রথম 11 নামাতে পারছে না। যখন তারা পারফর্ম করতে পারছে না, যেটা আমরা বারবার বলছি যে কেন তাহলেও তাদেরকে রাখা হচ্ছে ফার্স্ট 11-এ, তাদেরকে চেঞ্জে আনা হোক, ইউথ প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হোক, কিন্তু কার্লোস সেটা চাইছেন না। এটা নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে। এবং কোনো প্লেয়ার যখন কোচের কাছে এই বিষয়ে মুখ খুলতে চাইছে, কোচ তাকে নিজের যুক্তি দিয়ে এমনভাবে বোঝাচ্ছেন যে সেটাই ঠিক, প্লেয়াররা সেটা বুঝতে চাইছেন না, কিন্তু কোচের মুখের উপরে কথাও বলছে না, যার প্রভাবটা সরাসরি মাঠে পড়ছে। এবং এটাই কারণ ইস্ট বেঙ্গলের 5টা ম্যাচ পরপর হারে। এবং যেটা বিষয় সেটা হচ্ছে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে গিয়ে যদি আজকে স্বপন বলের মতো কোনো কর্মকর্তা থাকতো যারা ড্রেসিং রুমের সাথে ভীষণভাবে অ্যাটাচ থাকতো, তাহলে বোধহয় সমস্যার সমাধান করা যেত। এবং আজকে যদি এই সমস্যার সমাধান কেউ করতে পারে, আমি দুদিন আগের লাইভেই বলেছিলাম যে সেটা হচ্ছে গিয়ে আমাদের শীর্ষকর্তা দেবব্রত সরকার, নিতুদা। আমি নিতুদার হস্তক্ষেপ দাবি করব। এবং আরেকটা যেটা কথা শুনছিলাম, জানি না এটা মানে কতটা ঠিক, যে কোচকে হয়তো ডার্বি অবধি একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি 19 তারিখে যে ডার্বি রয়েছে, 19 অক্টোবরের যে ডার্বি, সেই ডার্বি অবধি হয়তো কোচ সময় পাবেন। বাট আমার মনে হয় না যে 19-এর পরেই 22 তারিখে রয়েছে হচ্ছে গিয়ে আরেকটা ম্যাচ রয়েছে উড়িষ্যার সাথে, বলে 22 তারিখ উড়িষ্যার সঙ্গে আমাদের ম্যাচ রয়েছে, এবং তারপরেই চলে যাবে হচ্ছে গিয়ে এফসি চ্যালেঞ্জ লিগ খেলতে নেপাল, ভুটান।
এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটানে চলে যাবে ইস্ট বেঙ্গল। কিন্তু তার মধ্যে ডার্বির পরে যদি কোচ চেঞ্জ হয় এবং নতুন কোচ আছে, সে এসে কতটা প্রভাব ফেলতে পারবে আমার জানা নেই। তো আমার মনে হয় যে নিজের ইগো থেকে যদি কার্লোস গুয়ার্দাতে একটু সরে আসে এবং যেই প্লেয়ার যেই পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে তাকে যদি সেখানেই খেলানো হয়, আমার মনে হয় ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াবে। কিন্তু কোচকে এটা কে বোঝাবে? কোচকে বোঝানোর মানুষ আমার মনে হয় দেবব্রত সরকার বা আমাদের শীর্ষকর্তা নিতুদা ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। কারণ ম্যানেজমেন্ট টিম তো করে দিয়েছে, ইমামি ম্যানেজমেন্টের কথা বলছি, তারা হয়তো টিমের প্রতি সেইভাবে অতটা ইনভলভ নয়। একমাত্র আদিত্য আগরওয়ালের ছেলে, আমি ওর নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, বিভাস আগরওয়াল ছাড়া, বিভাস আগরওয়াল ছাড়া। বাট কোচকে বিভাসের বলার মতো জায়গায় কি, মানে কোচকে বলার মতো জায়গায় কি বিভাস রয়েছে? কোচকে বলার মতো জায়গায় মনে হয় বিভাস নেই। কোচকে যদি কেউ বলতে পারে সেটা একমাত্র নিতুদাই পারে, দেবব্রতদাই পারে। তো ওনার কাছে আমাদের আর্জি থাকবে ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে, যে সাফার আমরা করছি, ক্লাব সাফার করছি, ইস্টবেঙ্গল নামটা সাফার করছে, তো প্লিজ আপনি এটাতে একটু হস্তক্ষেপ করুন। এরকমই খবর পাওয়া যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে সম্পর্ক ঠিক নেই। তো যদি এটাই হয়ে থাকে এবং বর্তমান পরিস্থিতি এটাই, যার জন্য ইস্টবেঙ্গলের এই পারফরমেন্স, তো এটাই বলবার ছিল। আপাতত এই ভিডিওটা এইটুখানি। যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন যে কি বললাম না বললাম, ভুল ঠিক অবশ্যই কমেন্ট করবেন সেই বিষয়ে। আর যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, তাড়াতাড়ি সাপোর্ট করো আমাদেরকে। আপাতত গুড বাই।